বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা অধীর আগ্রহে বসে আছো হয়তো যে একাদশ শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্নগুলোর মধ্য থেকে তোমাদের পরীক্ষাতে কমন আসবে। একদম ঠিকই ভেবেছো, এবং আমরা সেই প্রশ্নর যে সংকলন সেটাও কিন্তু রেডি করেছি। তো এখন যে বিষয়টা হচ্ছে, আমরা এর আগের বছরগুলোতে তোমাদের যেভাবে সাজেশন তোমাদের হাতে তুলে ধরেছিলাম এবং তোমরা দেখেছিলে যে মাত্র অল্প কয়েকটি প্রশ্ন পড়েই কিন্তু তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে গেছো। কিন্তু এবার কিন্তু তার ধরনটা একটু অন্যরকম, সেটা তোমাকে বুঝতেও হবে এবং বিষয়টা তোমাকে রিয়েলাইজ করতে হবে। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এর আগে স্বাভাবিকভাবে প্রশ্ন কোথা থেকে আসতো? বোর্ড থেকে প্রশ্ন আসতো। কিন্তু তোমরা জানো এখন থেকে কিন্তু প্রশ্ন করছে আমাদের স্কুলের শিক্ষকেরা, অর্থাৎ যে শিক্ষকেরা তোমাদের ক্লাস নিয়েছেন সারাটা বছর, সেই শিক্ষকেরাই কিন্তু তোমার প্রশ্নটা করবেন। এবার বোর্ড কোশ্চেনের একটা ধরন থাকে যে আগের বছরের কোশ্চেন রিপিটেশন করবে না, আগের বছর এই অংশ থেকে প্রশ্ন হয়েছে অর্থাৎ এবার অন্য অংশ থেকে প্রশ্ন হবে। আমরা সেই সমস্ত বিষয় ক্যালকুলেশন করে তার সঙ্গে তার আগের বছর কি এসছে, তার আগের বছর কি এসছে, একটা ওভারঅল আইডিয়া তৈরি করে নিয়ে একটা সাজেশন বা মূল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কাছে শেয়ার করেছি এবং তোমরা সেগুলো পড়েছো এবং পরীক্ষাতেও হুবহু কমন পেয়েছো। কিন্তু এবার যেহেতু স্কুলের টিচাররা প্রশ্ন তোমাদের জন্য করবেন, সেহেতু কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি না যে এই প্রশ্নটাই পরীক্ষাতে আসবে বা এই তিনটে প্রশ্ন পড়লে তোমরা তিনটে প্রশ্ন পাবে। এটা হলো কিন্তু মূল কথা, একদম মেইন যে কথা সেটাই তোমাদের বলে রাখি। যে কারণে আমরা তোমাদের সামনে প্রশ্ন সংকলন তুলে ধরছি ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখবে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং যে প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরছি সেটা সম্পূর্ণ টিচার্স চয়েস, অর্থাৎ শিক্ষকেরা যে প্রশ্নগুলো তোমার পরীক্ষাতে করতে পারেন সেই প্রশ্নের সংকলন। এবার তোমরা বলতেই পারো যে স্যার প্রশ্ন যেগুলো আপনি সাজেশনে দিচ্ছেন এটা তো অনেক প্রশ্ন হয়ে গেছে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আগের সাজেশন আমি তোমাদের বললাম যে আমরা বুঝে অনেক জায়গা থেকে প্রশ্ন দিতাম না যেগুলো পরীক্ষাতে আসতো না। কিন্তু এবার কিন্তু আমরা সেই কাজটা করতে পারছি না, কারণ স্কুলের টিচার যেহেতু প্রশ্ন করবেন, তিনি তার কোন পার্ট থেকে প্রশ্ন করবেন সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। হ্যাঁ, তবে তিনি অবশ্যই বোর্ডের যে নিয়ম রয়েছে সে নিয়মের বাইরে কিন্তু যেতে পারবেন না। অর্থাৎ কোনো চ্যাপ্টার রয়েছে যেখান থেকে আমাদের ব্রড টাইপের কোশ্চেন আসবে, সেখান থেকে শুধুমাত্র ব্রড টাইপেরই কোশ্চেন আসবে। কোনো চ্যাপ্টার যেখান থেকে আমাদের শর্ট আসবে, তো সেখান থেকে শুধু শর্টই আসবে। এই পার্টটা কিন্তু তিনি অবশ্যই ফলো করবেন। সেই হিসাব রেখে তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরছি। প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও চেষ্টা করবে প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে পরীক্ষার হলে যাওয়ার। আশা করছি এর বাইরে তোমাদের শিক্ষক কিন্তু প্রশ্ন করবেন না। প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও ঘাবড়াবার কিছু নেই। পরীক্ষা হলে যাতে নিশ্চিন্তে তোমরা লিখতে পারো, নিশ্চিন্তে সমস্ত প্রশ্ন পেতে পারো, সেই হিসেবেই সাজেশন প্রস্তুত করে তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, বেস্ট অফ লাক। যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর চলো আমরা মূল সাজেশনটাকে দেখে নিই। বন্ধুরা, তাহলে শুরু করি। পরপর আমরা আমাদের অধ্যায়ভিত্তিক যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নের আলোচনা। তো স্বাভাবিকভাবে আমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে, দেখো পাঠ্য বিষয় হিসেবে ভূগোল, এখান থেকে কিন্তু শুধুমাত্র শর্ট কোশ্চেনের প্রশ্ন আসে, তাই সেটা কিন্তু কোনো প্রশ্ন আসে না। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, তারপরে প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ যে পার্টটা রয়েছে, এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেটা হলো বিগ ব্যাং কি, ক্যান্টের গাসীয় তত্ত্বটি আলোচনা করো, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন ও জেফ্রির জোয়ার স্ফীতি মতবাদ এবং চেম্বারলিন ও মুল্টনের তত্ত্ব, তার সঙ্গে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত লাপ্লাসের নীহারিকা তত্ত্বটি আলোচনা করো, তার সঙ্গে চিত্র সহকারে পৃথিবীর ভূ অভ্যন্তরীণ স্তরের বর্ণনা দাও। এই চারটে প্রশ্ন রয়েছে, তার মধ্যে কান্টের গ্যাসীয় তত্ত্ব, তারপরে তোমার লাপ্লাসের নীহারিকা তত্ত্ব এবং পৃথিবীর ভূ অভ্যন্তরীণ স্তরের বর্ণনা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে এই চ্যাপ্টার থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন একটা আসে, কিন্তু যে আসবেই সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর এই যে চ্যাপ্টার অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ, এই চ্যাপ্টারের অথবা রূপে যে প্রশ্নটা তোমরা অবশ্যই পাবে সেটা হলো ভূগাঠনিক প্রক্রিয়া থেকে প্রশ্ন। তো ভূগাঠনিক প্রক্রিয়া থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, সমস্থিতি মতবাদ নিয়ে এইরি ও প্র্যাটের মতবাদ সমালোচনা সহ আলোচনা করো, অথবা এইরি ও প্র্যাটের মতবাদের পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন প্রকার পাত সীমান্তে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, মহীসঞ্চরণ মতবাদের সংজ্ঞা, ওয়েগনার এর মহীসঞ্চরণ মতবাদের প্রমাণ এবং সমুদ্রবক্ষের বিস্তৃতির সংজ্ঞা ও কারণ। এই যে প্রশ্ন কটা বললাম, এই প্রশ্ন কটা অবশ্যই ভালো করে রেডি করবে, কারণ এখান থেকে এই যে সমস্থিতি, পাত সীমান্তের গঠন, মহীসঞ্চরণ এবং সমুদ্রবক্ষের বিস্তৃতি, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবে। এবং তোমাদের যেটা বললাম যে এই প্রথম অংশ, এই প্রশ্নের অথবা হিসেবে এই পার্টটা কিন্তু স্বাভাবিকভাবে পরীক্ষাতে থাকে, অর্থাৎ যে কোনো একটা পার্ট তুমি যদি ভালো করে পড়ো তাহলেই কিন্তু পরীক্ষায় কমন পাওয়ার কথা। তবে আমি বলবো যে ভূগাঠনিক প্রক্রিয়ার প্রশ্নগুলো অবশ্যই পড়তে, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই, দুটোও আসতে পারে আবার একটাও আসতে পারে। এখান থেকে যদি স্বাভাবিকভাবে ভূগাঠনিক প্রক্রিয়া থেকে দুটো প্রশ্ন আসে তাহলে উপরের পার্ট থেকে কিন্তু কোনো ব্রড টাইপের কোশ্চেন আসবে না। তো যাই হোক, এই হলো আমাদের প্রথম যে
7 মার্কের প্রশ্নটা আসবে সেই প্রশ্ন। এবং তোমরা এটাও ভালো করে জানো যে আমাদের 7 মার্কের প্রশ্ন কিন্তু ডাইরেক্ট 7 মার্ক কিন্তু হয় না। সেক্ষেত্রে আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাই যে 7 মার্কের কোশ্চেন সাধারণত 3+4, 2+5 এইভাবে কিন্তু ভাগ হয়ে যায়। তো চলে আসি তার পরবর্তী কোশ্চেন। আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা আসবে সেটা ভাঁজ, চ্যুতি, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প থেকে কিন্তু আসবেই। তো যাই হোক, সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, ভাঁজ থেকে ভাঁজ কাকে বলে, ভাঁজের শ্রেণীবিভাগ, তার সঙ্গে ভাঁজের ফলে গঠিত ভূমিরূপ মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে যে প্রশ্নটা বিভিন্ন প্রকার ভাঁজের মধ্যে পার্থক্য, আর এই পার্থক্যের যে পার্টগুলো ধরো দিয়ে দিল উদবঙ্গ অদবঙ্গের পার্থক্য লেখো, তারপরে ধরো দেওয়া দিল যে সাহিত্য ভাঁজ ও তারপরে আর একটা দিয়ে দুটোর মধ্যে পার্থক্য লেখো, এরকম টাইপের ছোটো ছোটো প্রশ্ন বা শর্ট টাইপের প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। আর তার সঙ্গে বৈপরীত্য ভূমিরূপ কাকে বলে, বিভিন্ন প্রকার বৈপরীত্য ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। তো ভাঁজের ফলে গঠিত ভূমিরূপ এবং বৈপরীত্য ভূমিরূপ দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট ভাঁজ থেকে। নেক্সট চ্যুতি, চ্যুতি কাকে বলে, চ্যুতির শ্রেণীবিভাগ, চ্যুতির ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপ। তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, চ্যুতি ভৃগুতট ও চ্যুতি রেখা ভৃগুতটের পার্থক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং অনুলোম চ্যুতি ও বিলোম চ্যুতির পার্থক্য। তার সঙ্গে যে প্রশ্নটা দেখে রাখবে সেটা হচ্ছে চ্যুতির উপাদান কী কী এবং ঝুলন্ত প্রাচীর ও পাদন প্রাচীরের পার্থক্য। এবার আসি আমরা পরবর্তী অংশ যেটা রয়েছে আমাদের অগ্ন্যুৎপাত। অগ্ন্যুৎপাত থেকে অগ্ন্যুৎগমের কারণ কি, উদ্বেদীয় নিঃসারী অগ্ন্যুৎপাতের ফলে গঠিত ভূমিরূপ এবং উদ্বেদীয় নিঃসারী অগ্ন্যুৎপাতের মধ্যে পার্থক্য। আর যে প্রশ্নগুলোতে স্বাভাবিকভাবে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, তোমাদের প্রথমেই বলে নিয়েছি যে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো ভূমিকম্প। ভূমিকম্প থেকে যে প্রশ্ন পড়বে, ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের কারণ ফলাফল, ভূমিকম্পের তরঙ্গ কাকে বলে, কত প্রকার ও কী কী আলোচনা করো। বিশেষ করে ভূমিকম্পের তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আছে না পিএসএল এর, সেই পিএসএল তরঙ্গের বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে পড়বে, কারণ সেখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন খুবই আসে। তার সঙ্গে কিছু টিকা, সুনামি, ভূমিকম্পের পূর্বাভাস, ভূমিকম্পের ছায়াবলয়, 5 সীমান্তে ভূমিকম্প প্রবণ কেন, এই কটা প্রশ্ন একটু জয়েন্ট আকারে আসতে পারে, সেগুলো কিন্তু দেখে রাখবে। তাহলে আমাদের সেকেন্ড যে প্রশ্নটা আসবে সেটা কিন্তু এই চ্যাপ্টার, অর্থাৎ ভাঁজ, চ্যুতি, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, এখান থেকেই কিন্তু কোশ্চেন নম্বর 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের আমাদের উত্তর করতে হবে। তাহলে এই প্রশ্নগুলো রেডি করলেই কিন্তু 2 নম্বর প্রশ্ন আমরা কমন পেয়ে যাব। নেক্সট আমাদের 3 নম্বর বা 4 নম্বর কোশ্চেন বা তার পরের কোশ্চেন আমাদের পরীক্ষা যেটা আসবে সেটা স্বাভাবিকভাবে বাড়িমণ্ডল থেকে, এবং বাড়িমণ্ডলের থেকে যে প্রশ্নটা আসে তার অথবা রূপে কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় যে জীবমণ্ডলের প্রশ্ন আসছে। তো যাই হোক, বাড়িমণ্ডলের অনেকগুলো অংশ রয়েছে। তো প্রথম অংশ আমাদের রয়েছে মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি। তো সেখান থেকে প্রশান্ত, আটলান্টিক, ভারত, এই 3টে পড়লে একটা স্বাভাবিকভাবে পরীক্ষাতে আসে। তার সঙ্গে সামুদ্রিক অবক্ষয় বা সঞ্চয় শ্রেণীবিভাগ বা সামুদ্রিক সঞ্চয় শ্রেণীবিভাগটা ভালো করে পড়তে হবে। কিছু টিকা রয়েছে, তার মধ্যে মহীসোপান, মহিডাল, সিন্ধুকর্দ, টেরোপড এবং ডায়াটাম, গ্লোবিজাইনা, লেডোরাইনান এবং সমুদ্র সম্পদের গুরুত্ব কী, এই প্রশ্নগুলো তোমাকে রেডি করতে পারে, যেগুলো কিন্তু প্রশ্নগুলো জয়েন্ট আকারে আসতে পারে। পরে হচ্ছে সমুদ্র জলের লবণতার ঘনত্ব, সেখান থেকে সমুদ্র জলের উষ্ণ তারতম্যের কারণ, উষ্ণতার অনুভূমিক ও উলম্ব বন্টন, সমুদ্র জলের লবণতার নিয়ন্ত্রকগুলো কী কী, লোহিত সাগরের জল ভারত মহাসাগরের তুলনায় অধিক উষ্ণ কেন, ভূমধ্য সাগরের জল আটলান্টিক মহাসাগরের তুলনায় উষ্ণ কেন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি, চিত্রসহ ভারত অথবা আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের স্রোতের বর্ণনা দাও, এবং সমুদ্র স্রোতের ওপর এল নিনো বা লালিনোর প্রভাব কি, গায়ট কি। তো এই প্রশ্নগুলোর মধ্যে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোমাদের জানিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ স্টার চিহ্ন দিয়ে কিন্তু সেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই পড়বে। তারপর যেটা বললাম যে আমাদের স্বাভাবিকভাবে পরবর্তী যে প্রশ্ন, বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন আসবে, তার অথবা হিসেবে কিন্তু জীবমণ্ডল থেকে প্রশ্ন আসবে। তো জীবমণ্ডল থেকে কি প্রশ্ন আসতে পারে, জীবমণ্ডলের বৈশিষ্ট্য কি, জীবমণ্ডলের উপাদান বা যেটা জড় ও সজীব উপাদান বলছে সেই উপাদানের বর্ণনা, বাস্তুতন্ত্র কাকে বলে, একটি স্থলজ অথবা জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ সহ আলোচনা করো, বাস্তুতন্ত্রের উপাদান কি ব্যাখ্যা করো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়ে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য, উৎপাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য। নেক্সট, বাস্তুতন্ত্রের পিরামিড কাকে বলে, বিভিন্ন প্রকার পিরামিডের বর্ণনা দেওয়ার কিছু গুরুত্বপূর্ণ জয়েন্ট আকারে প্রশ্ন আসতে পারে, তার মধ্যে উৎপাদক, খাদক, বিয়োজক, 10 শতাংশের সূত্র, খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী কেন এবং জিপিপি কি। পরবর্তীতে আমরা চলে আসি আঞ্চলিক পাঠ, যেখান থেকে আমাদের 4 দাগ বা 5 দাগের প্রশ্ন স্বাভাবিকভাবে আসে। তো প্রথম পাঠ আমাদের রয়েছে সম্পদ। সম্পদের মধ্যে যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সম্পদের সংজ্ঞা, সম্পদের বৈশিষ্ট্য, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ 3টেই পড়বে। বিশেষ করে শ্রেণীবিভাগের মধ্যে কিন্তু উদাহরণগুলো খুব আসতে পারে, যেমন বললে একটি আন্তর্জাতিক সম্পদের নাম বলো, একটি জাতীয় সম্পদের নাম বলো, এভাবে কিন্তু উদাহরণগুলো একটু ভালো করে রেডি করবে। তার সঙ্গে সম্পদের কার্যকারিতা তত্ত্ব, সম্পদ সৃষ্টিতে মানুষ, প্রকৃতি ও সংস্কৃতির ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়াও সম্পদ সংরক্ষণের পদ্ধতি, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য, আর কিছু টিকা যেমন সম্পদের বাধা, সম্পদের প্রতিরোধ এবং নিরপেক্ষ উপাদান, এগুলো কিন্তু টিকা আকারে পড়বে। অরণ্য সম্পদ থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো সেগুলো হলো অরণ্য সম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, কৃষি ও সামাজিক বনসৃজনের পার্থক্য, অরণ্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, অরণ্যের গুরুত্ব, সরলবর্গীয় অঞ্চল কাষ্ঠশিল্পে উন্নত কেন,
আর নেক্সট অরণ্য থেকে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখান থেকে একটা কোশ্চেন প্রায়ই আসে, সেটা হচ্ছে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য, ভূমধ্যসাগর অরণ্য, নাতিশীতোষ্ণ তৃণভূমি অথবা ক্রান্তীয় তৃণভূমি বা ম্যানগ্রোভ। অর্থাৎ আমাদের সিলেবাসে যে 5টা রয়েছে সেই অরণ্যের মধ্যে যে কোনো একটা আসবে, তার কোনো গ্যারান্টি নেই কোনটা আসবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট নিরক্ষীয় চিরসবুজটা খুব ইম্পর্টেন্ট, ক্রান্তীয় তৃণভূমিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো পার্ট কিন্তু সব থেকে ভালো করে রেডি রাখবে, আর অন্যগুলো অন্তত চোখের দেখা দেখে রাখবে, কিন্তু এটাই হলো মূল কথা। নেক্সট যে পার্টটা যাবো সেটা হচ্ছে মৎস্য। তো মৎস্য থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, জাপানের মৎস্য চাষের অবনতির কারণ কি, ভারতের মৎস্য চাষের বৈশিষ্ট্য বা উন্নতির কারণ, প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন মৎস্যক্ষেত্রগুলি, আটলান্টিক মহাসাগরীয় বিভিন্ন মৎস্যক্ষেত্র, ভারত মহাসাগরীয় বিভিন্ন মৎস্যক্ষেত্র সম্পর্কে আলোচনা করো। তার সঙ্গে যেটা বলে রাখবো, এই মৎস্যক্ষেত্র থেকে কিন্তু তোমাদের একটা ম্যাপ পয়েন্টিং কিন্তু দেয়, যেটা ম্যাপ পয়েন্টিং তোমাদের দুটো আসে। তো স্বাভাবিকভাবে যদিও এই প্রশ্নের অথবা কিন্তু থাকে, তো এখানে কিন্তু এই ম্যাপ পয়েন্টিংগুলো প্র্যাকটিস করবে। আমার চ্যানেলে দেখবে একাদশ শ্রেণীর ম্যাপ পয়েন্টিং বলে একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নিলে কী কী ম্যাপ পয়েন্টিং আসতে পারে তোমরা সেখানে তথ্য পেয়ে যাবে। তারপরে আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, মৎস্য শিকারের বিভিন্ন পদ্ধতিগুলো কী কী, ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক মৎস্যক্ষেত্রে উন্নতি না হওয়ার কারণ কি। তারপরে টিকা রয়েছে অ্যানাড্রোমাস, ডেমার্সাল মাছ, পেলেজিক মাছ এবং ক্যাটাড্রোমাস। তার সঙ্গে মৎস্য সংরক্ষণ কাকে বলে, বিভিন্ন প্রকার মৎস্য সংরক্ষণের পদ্ধতিগুলো আলোচনা করো। তবে যে স্টারগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আবারও মনে করিয়ে দিই। নেক্সট আমরা চলে আসবো তার পরের প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের ভূমির ব্যবহার। সেখান থেকে কিন্তু আমাদের ভূমির ব্যবহার থেকে একটা প্রশ্ন আসবেই, কিন্তু তোমরা জানো যে তোমাদের সিলেবাসে ভূমির ব্যবহারের অনেকগুলো অংশ আছে, তার মধ্যে প্রত্যেকটা অংশ ইম্পর্টেন্ট, এবং টিচার যেহেতু প্রশ্ন করবেন সেহেতু কোনটা দেবেন সেরকম কোনো নিশ্চয়তা দিয়ে বলা যায় না। তবে স্বাভাবিকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান, ব্রাজিল, ইউক্রেন, নিউজিল্যান্ড এগুলোর মধ্যে থেকেই দেবেন। তবে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড স্বাভাবিকভাবে খুব বেশিবার পরীক্ষাতে এসছে, এবং আশা করি এর মধ্যেই তোমরা কমন পাবে, কিন্তু কোনোটা নিয়ে নির্দিষ্ট করে বলা যায় না যে ব্রাজিল আসবে না বা ইউক্রেন আসবে না, এরকম কিছু কিন্তু বলা সম্ভব নয়, কিন্তু এর মধ্যে একটা আসবে। এর জন্য একটা সুন্দর ছকও আছে, যে কোনো তুমি যদি ভূমির ব্যবহার যে কোনো একটাই পড়ো তাহলেই কিন্তু তুমি সুন্দরভাবে লিখতে পারো, জাস্ট একটা টেকনিক আছে। যাই হোক, সেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পড়ে রাখবে। নেক্সট আমরা আসবো জলসেচ। জলসেচ থেকে জলসেচের পদ্ধতি ও প্রয়োজনীয়তা, জল সংরক্ষণ কাকে বলে, পদ্ধতিগুলো কী কী, ভারতের জলসেচের প্রয়োজনীয়তা এবং পদ্ধতিগুলো লেখো, পাকিস্তান ও মিশরের জলসেচ ব্যবস্থা ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। জলবাজিকা ব্যবস্থাপনা বলতে কী বোঝে এবং জলসেচের বিকল্প পদ্ধতিগুলো কী কী। নেক্সট আমরা আমাদের লাস্ট চ্যাপ্টার চলে আসবো, যেটা হচ্ছে খনিজ ও শক্তি সম্পদ। এখান থেকেও কিন্তু ম্যাপ পয়েন্টিং দিতে পারে। তো যাই হোক, তার মধ্যে আকরিক লোহা, তামা, ম্যাঙ্গানিজ প্রত্যেকটা যে কটা রয়েছে, অব্র, খনিজ, তেল, কয়লা, এগুলোর তোমাদের বন্টন এবং শ্রেণীবিভাগটা খুব ভালো করে লিখবে। আর বন্টন আমরা জানি স্বাভাবিকভাবে, আমরাও তো ছাত্র ছিলাম, ওটা পড়তে খুবই কষ্ট হয় এবং মুখস্থ করতেও খুব কষ্ট হয়, যার জন্য বন্টনকে চেষ্টা করবে অ্যাভয়েড করার। কারণ এই পাশে যে প্রশ্নটা রয়েছে না, এই যে ভূমির ব্যবহার, এই প্রশ্নের অথবা হিসেবে কিন্তু এই পাঠের প্রশ্নগুলো থাকে, তো চেষ্টা করবে বন্টন আসলে সেটাকে অ্যাভয়েড করে অরে যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা লেখার, কারণ বন্টনে ভালো মার্কস পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা, বন্টন ছাত্রছাত্রীদের পড়তেও খুব অসুবিধা হয়, কারণ এখানে যে বন্টনটা রয়েছে সেটা তো শুধুমাত্র আমাদের ভারতের নয়, ওয়ার্ল্ডের একটা বন্টন রয়েছে। তো যাই হোক, এই পার্ট থেকে আরও যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, কিছু টিকা, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের তৈলবলয় এবং ওপেক, তার সঙ্গে আরও কিছু প্রশ্ন, সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি, ভূতাপ শক্তি, বায়ুশক্তি, প্রত্যেকটি সুবিধা এবং অসুবিধাগুলো দেখে রাখবে, এটাই কিন্তু মূল। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু সমগ্র ভাগে আমরা যে আলোচনাটা করলাম তার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর শর্ট রয়েছে। শর্টগুলোর জন্য অবশ্যই আমি যে ভিডিও এর আগে পরে করেছি চ্যানেলের প্লেলিস্টে তোমরা শর্টগুলো পেয়ে যাবে, সেগুলো প্র্যাকটিস করো। তাছাড়া বইটাকে খুঁটিয়ে পড়তে হবে শর্টগুলো করার জন্য। তো এই হলো তোমাদের ওভারঅল আলোচনা বা ওভারঅল সাজেশন বা ইম্পর্টেন্ট কোশ্চেন যাই বলতে পারো। তবে স্টার চিহ্ন দিয়ে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আর এগুলো ভালো করে প্র্যাকটিস করো। পরীক্ষা আশা করি এখান থেকেই তোমরা কমন পাবে, এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলের সঙ্গে থেকো। অনেক কিছুই পাবে, শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। ধন্যবাদ।